হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের সবচেয়ে বড় খবর হচ্ছে যে বিশ্বকাপ ফুটবলে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে, যা অনেকের কাছে বিস্ময়কর। এবং আপনারা জানেন যে 11টি সেভ, তবুও তার দলকে বাঁচাতে পারলেন না আপনার মার্টিনেজ, যিনি গোলকিপার ছিলেন আর্জেন্টিনার। এবং আজকে মেসির যে পারফরমেন্স এবং আর্জেন্টিনার টিমের যে পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে তাদের সমর্থক যারা, তাদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং আজকে আলোচনা করব স্পেনের যে আজকের খেলা, এই খেলার মধ্যে আজকে মনে হচ্ছে যে নতুন সময়ে নতুন এক জাদুকরী খেলা দেখিয়েছে স্পেন। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা অন্য যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে স্পেন কেন জিতলো এবং আপনার আর্জেন্টিনা হারলো কেন, এই বিষয়টি আজকে আলোচনা করব। আরেকটি বিষয় আজকে আলোচনা করব যে আপনারা জানেন যে আরেকজন আমেরিকান সৈন্য মারা গেছে আপনার ইরান যুদ্ধে। এবং এই যুদ্ধ দিনে দিনে ভয়াবহ রূপ ধারণ করছে এবং এটা আলটিমেটলি কোন দিকে যে যাচ্ছে তা এখন অনেকেই মানে যদি চিন্তা করেন, পর্যালোচনা করেন, তাহলে গা শিউরে ওঠার মতো অবস্থা। এবং তেলের দাম আজকে 90 লিগে পৌঁছে গেছে আবার। সো এই বিষয়গুলো আজকে আলোচনা করব যে নিউ ইয়র্কে লিজিওনার্স রোগে আরও 2 জনের প্রাণহানি ঘটেছে এবং আক্রান্ত হয়েছে 72 জন। এই বিষয়টি একটি উদ্বেগজনক খবর। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন যারা মোস্তফা হোসেন মুকুল, হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন এবং আরিফুর রহমান। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। আপনাকে শুভেচ্ছা জানাবো না বেদনা জানাবো এটা বুঝতে পারছি না। কেন? মানে আমি জানি না, আপনার তো লাল দেখে মনে হচ্ছে আমি একটু শেষ করি। আপনার দেখে মনে হচ্ছে আপনি আজকে বিজয়ী। আমি একটা কথা বলি, আমি কোন স্পেসিফিক্যালি কোন দলের সাপোর্টার না। আমি সবসময় সুন্দর নান্দনিক ফুটবলের সাপোর্টার। এবং 1970 সালে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন থেকেই আমি এই খেলা শুনছি রেডিওতে। তখন তার খেলা দেখার সুযোগ ছিল না, রেডিওতে শুনতাম এবং এখন থেকেও সেই খেলাগুলিকে ফলো করছে। আমার কোনো স্পেসিফিক টিম নাই, যারা ভালো খেলে তারাই খেলে। এবং আজকে শুরু করার আগে আমি একটা কথা শুধু বলি, আজকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ স্ট্যান্ডার্ডের কোনো টিম মনে হয়নি আমার কাছে। এবং আরেকটু বিষয় বলি, স্পেন সারা ওয়ার্ল্ড কাপ এবছর 60টি ম্যাচ তারা খেললো আজকে পর্যন্ত, 60টি কি 8টি হবে হয়তো বা, একটি মাত্র গোল খেয়েছে, একটি গোল তাদের বিপক্ষে হয়েছে। এবং এতেই প্রমাণ হয় যে স্পেন ধারাবাহিকভাবে সার্জিক্যাল ফুটবল, যেটাকে বলে আমাদের চিকিৎসকরা যখন সার্জারি করে, তখন কাঁচি টাচি সব আশেপাশে রেখে খুব দ্রুত কাজগুলি সেরে ফেলতে চায়, ঠিক স্পেনও আজকে ঠিক সেরকম একটা সার্জিক্যাল ফুটবল। আমি এটাকে নান্দনিক ফুটবল বলবো না, যেটা ল্যাটিন আমেরিকার ফুটবলের সাথে সংশ্লিষ্ট যে শব্দটি, যেই উপমাটি। কিন্তু স্পেন আজকে যে খেলাটি খেলেছে সেটিকে বলা যায় যে ডিফেন্সিভ এন্ড অফেন্সিভের একটা চমৎকার ব্লেন্ডিং। যাক, আমি অন্য পুরো বিষয়টাতে আসি। যেহেতু আপনি কথাটা তুলছেন, আমি সেজন্য কথাটা বললাম। আজকে সারা বিশ্বের 1.5 বিলিয়নেরও বেশি মানুষ প্রায় 2 ঘন্টা টেলিভিশনের স্ক্রিনের সামনে আটকা পড়েছিল। শ্বাসরুদ্ধকর উত্তেজনা, হতাশা, আনন্দের দারুণ অভিব্যক্তি, সবকিছু মিলিয়ে বিশ্ব প্রায় থমকে গিয়েছিল 2 ঘন্টার জন্য। এবং আজকে 19শে জুলাই, আপনারা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছেন। এবং আজকে রবিবার, বিশ্বকাপের প্রতি রবিবার 4 বছর পর পর এই একটি দিন আসে, যেদিন সারা বিশ্বে আপনি ফুটবল বুঝেন আর না বুঝেন, ফুটবল নিয়ে ভাবেন আর না ভাবেন, ফুটবল আপনার জীবনে কোনো দোলা দিয়েছে কখনো দেয়নি তেমন মানুষের যদি হয়ে থাকেন, এই খেলাটি এমন একটি খেলা, এটার বিশ্বকাপের ফাইনালের দিন পৃথিবীর যে প্রান্তেই থাকেন, পৃথিবীর সর্ব উত্তর মেরু, নরওয়ে, অ্যান্টার্কটিকা, যেখানে থাকেন। কালকে আমি দেখলাম ফক্স নিউজের একটা রিপোর্টে, অ্যান্টার্কটিকার প্রায় 3-4 ফুট বরফের নিচে একটা কামরায় বসে তারা টিভি স্ক্রিন লাগানোর চেষ্টা করছে আজকের খেলাটি দেখার জন্য। ঠিক সেই একটি মুহূর্তে লিওনেল মেসিকে, যাকে এখনো পর্যন্ত আজকে পরাজয়ের পরও এই অস্বীকৃতি কেউ দিচ্ছে না, সবাই স্বীকার করে নিচ্ছে, গ্রেটেস্ট অফ অল টাইম, সেই লিওনেল মেসিকে নিষ্ক্রিয় করে 2026 সালের বিশ্বকাপ জয় করে নিল স্পেন। এবং এমন একজন লোকের কাছ থেকে, এমন একজন মানুষের কাছ থেকে তারা আজকে পদকটি নিয়েছে, যে
মানুষটি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, স্পেনের উপরে ট্যারিফ আরোপ করার ঘোষণা দিয়েছেন, স্পেনের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছেন, হুমকি দিয়েছেন। কারণ স্পেন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি, স্পেনের বেস ব্যবহার করতে দেয়নি যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী, বিমান বাহিনীকে। সেই স্পেনের খেলোয়াড়রা প্রেসিডেন্ট ট্রাম্পের হাত থেকে বিশ্বের সেরা ফুটবল ট্রফিটি গ্রহণ করেছেন। এবং সবচেয়ে যে দৃশ্যটি, সেটি হচ্ছে যে লিওনেল মেসি, যখন আপনারা অনেকেই টিভির পর্দায় ইতিমধ্যেই দেখে ফেলেছেন, লিওনেল মেসি একমাত্র প্লেয়ার যার সাথে কয়েক সেকেন্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন। আর কি কথা বলেছেন সেটি জানা যায়, তবে কিছুটা অনুমান করা গেছে, সেটি পরে আসছি। এবং আজকে অসাধারণ নিয়ন্ত্রণ খেলায় এবং আধিপত্যের প্রদর্শনীতে স্পেন 2010 সালের 16 বছর পর বিশ্বকাপে তাদের দ্বিতীয় শিরোপাটি জয় করলো আজকে। আজ রবিবার নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে অতিরিক্ত 30 মিনিট সময়ের দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে, অর্থাৎ 106 মিনিটের মাথায়, 90 নিয়মিত সময় 90 মিনিট, এরপরে 15 মিনিট খেলা হয়েছে। তারপরে বিরতির পর যখন খেলা শুরু হলো, তার 46 মিনিটের মাথায় এই গোলটি আসে। স্পেনের ফেরানি, খুব সম্ভবত তার নাম ফেরানি তেরেসের পা থেকে। এবং এই একটি গোলেই যথেষ্ট ছিল। তখন কিন্তু 10 জন নিয়ে খেলছে স্পেন, তার আর্জেন্টিনা দুটি ইয়েলো কার্ডের সুবাদে তাদের একজন রেড কার্ড নিয়ে মাঠ থেকে বিদায় নেয়। কিন্তু 10 জন খেলুক, 9 জন খেলুক, 11 জন খেলুক, আজকে স্পেনকে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা যে ফুটবলের প্রতি এতদিন, আর্জেন্টিনার যে ফুটবলের ব্যাপারে আর্জেন্টিনার যে যে বিষয়টি নিয়ে সবাই মানে বিস্মিত হতো, যে শেষ 15 মিনিটের খেলা আর্জেন্টিনা তেতে উঠে, আজকে কিন্তু সেই ধরনের কোনো কিছুই ঘটেনি। সারা খেলায় 120 মিনিটের খেলায় 21টি কি 22টি, যদি আপনি ধরেন, 22টি গোলের সুযোগ পেয়ে একটি গোল করেছে স্পেন। আর আর্জেন্টিনা পেয়েছে মাত্র দুটি, তাও একটি ম্যাচে খুব কড়া শট ছিল, সেটি গোল হয়নি। যাই হোক, সবকিছু তো এভাবেই হওয়ার কথা ছিল না অনেকের কাছে, আবার অনেকের কাছে কথাও ছিল। এবারে বিশ্বকাপে বিভিন্ন মানের 103টি ম্যাচের পর 104টি খেলা হয়েছে এবারে বিশ্বকাপে, 88টি টিম থাকার কারণে পুরো সামারের সবচেয়ে প্রতীক্ষিত ও আলোচিত ম্যাচটি শেষ পর্যন্ত সবচেয়ে বিশ্বকাপের এবারে একতরফা হতাশাজনক ম্যাচগুলোর একটিতে পরিণত হলো। লিওনেল মেসির শেষ অভিযান, যেটাকে আমরা বলে থাকি লাস্ট ড্যান্স, যেটাকে নৃত্য বলা হয়, নিয়ে এত সব আলোচনার পরও আর্জেন্টিনার অধিনায়ককে নিউ জার্সির কড়া রোদে একাই অসহায়ভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে আজ। তার পাশে কোনো সতীর্থ ছিল না। 39 বছর বয়সী এই তারকা পুরো টুর্নামেন্ট জুড়ে বয়সের বাধা জয় করে 8টি গোল করেছেন এবং আরো 4টি গোলের সহায়তাও করেছিলেন, যার সুবাদে তিনি রেকর্ড সমতুল্য তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিলেন আর্জেন্টিনাকে নিয়ে। অথচ শিরোপা নির্ধারণের সেই ম্যাচ, যা ছিল আজকে হাস্যকর রকমের এক পেশে, পুরো 120 মিনিট ধরে মেসি গোল করার মতো, আমি বলেছি একটি সুযোগই হয়তো পেয়েছিলেন ধরা হয় অনেকের বিবেচনায়, কিন্তু অনেকে আবার বলছেন তেমন কোনো সুযোগই পেয়ে পাননি। নির্ধারিত সময় শেষ লগ্নে অসতর্ক আচরণের কারণে এনজো ফার্নান্ডেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে স্পেনের দিকে ম্যাচ ঘোরার বদলে পরিস্থিতি আগের মতোই অপরিবর্তিত। অর্থাৎ 10 জন নিয়ে আর্জেন্টিনা খেলার পরও যে চাপ ছিল মেসির, সেই চাপ অব্যাহতই ছিল। এবং যেন পুরো ম্যাচে আর্জেন্টিনা একজন খেলোয়াড় কম নিয়ে খেলছিল, এটা মনে হয়নি তাদের একজন খেলোয়াড় কম ছিল। তারকা সমৃদ্ধ এই বিশ্বকাপে ম্যাচটি জয়ের কৃতিত্ব অপেক্ষাকৃত কম আলোচিত খেলোয়াড় টেরেসের পাওনাটাই ছিল যথার্থ। একটি মাত্র গোল বিশ্বকাপে এই পার্থক্যটা নির্ধারণ করে দিয়েছে আজকে। দ্য হাঙ্গর, নিজেকে নিজেই নাম দিয়েছিলেন, ডাকনাম হাঙ্গর দ্য শার্ক, নিজেই বেছে নেওয়া ধীরতা এই খেলোয়াড় শেষ পর্যন্ত প্রমাণ করলেন তরেস যে শিকারের গন্ধ পেয়ে ঝাঁপিয়ে পড়ার সেই ক্ষিপ্রতা তার আছে। 106তম মিনিটে বার্সেলোনায় কিন্তু মেসিও খেলেন। এই স্ট্রাইকারের জোরালো শটটি যখন জালের উপরের অংশ গিয়ে আসছে পড়লো, তার ঠিক আগ পর্যন্ত আর্জেন্টিনার গোলরক্ষক এমেলিনিও মার্টিনেজ বীরত্বের সাথে টেরেসের সতীর্থদের আক্রমণ রুখে দিয়েছিলেন প্রায় 11টি, এবং রেকর্ড করা 11টি সেভ, যেটি একটু আগে বললাম আমি।
2022 সালে সেই জমজমাট আসরে জোড়া গোল করার পর আজ রবিবারের ফাইনালটি যেন 12 বছর আগে 2004 সালে মেসির প্রথম বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনলো। এবং সেটি জার্মানির বিপক্ষে সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে কোনোভাবেই পরীক্ষায় ফেলতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক, সেই জার্মানির গোলরক্ষক। অতিরিক্ত সময়ে 1-0 ব্যবধানে হারের সেই ম্যাচটি শেষ হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোর রাতের আকাশে উড়িয়ে দেওয়া মারা এক হতাশাজনক ফ্রি কিকের মধ্য দিয়ে। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকে স্পেন, যে দেশে মেসি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন, তাকে পুরোপুরি কোণঠাসা করে রাখা হয়েছিল। গোল করার সুযোগ খুব একটা পাননি তিনি। আর তার বল পায়ে পাওয়ার দু একটি মুহূর্তে প্রতিপক্ষ খেলোয়াড়রা তাকে ইচ্ছাকৃতভাবে ফাউল করেও থামিয়ে দিয়েছেন। ফাইনালে প্রথম 117 মিনিট জুড়ে আর্জেন্টিনা দলগতভাবে একটি শটও নিতে পারেনি। শেষমেশ মেসি সেই করাটা কাটিয়েছিলেন যদিও শট নেওয়ার, তবে কোনো শৈল্পিক কৌশলে নয়, বরং তীব্র ক্ষোভের বশবর্তী হয়ে নেওয়া এক জোরালো শটে, যা গিয়ে আঘাত করে মিকেল মেরিনোর মুখে গোলকিপার। 120 মিনিটের ম্যাচটি শেষের আগে মেসির কাছ থেকে আর কোনো জাদুকরী মুহূর্তের দেখা পাওয়া যায়নি, ফলে মাত্র একটি বিশ্বকাপ ট্রফি নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হলো। তবে আজ দ্রুতগতির আর্জেন্টিনার গঞ্জালেসকে মাঠে নামানো কোচ লিওনেল স্ক্যালোনির সিদ্ধান্তের ফলে এনজো ফার্নান্ডেজ ও আলেক্সিয়াস ম্যাক আলেস্টার আর্জেন্টিনার একমাত্র কেন্দ্রীয় মিডফিল্ডার হিসেবে দেখেছেন, যেটি অনেকেই মনে করছেন আর্জেন্টিনা দলকে অনেকটা দুর্বল করে দিয়েছিল। এর সুযোগ নিয়ে মাঝ মাঠে স্পেন একচেটিয়া প্রাধান্য বিস্তার করে আজ, এবং সারাক্ষণই সে প্রাধান্য তাদের দখলেই ছিল। আজ গোল্ডেন বুট আজ জিতেছেন আজ ফাইনালে লিওনেল মেসির গোলহীন পারফরমেন্সের পর 2026 সালের বিশ্বকাপে এবারের সর্বাধিক গোলদাতার গোল্ডেন বুটটি জিতলেন ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে। আজ রবিবার স্পেনের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় 10টি গোল করে 2026 বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে নিয়েছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে 6-4 ব্যবধানে পরাজয়ের ম্যাচেও 2 গোল করে টুর্নামেন্টে নিজের মোট গোল সংখ্যা বাড়িয়ে নিয়েছিলেন, এবং পরপর দুটি বিশ্বকাপ 2022 ও 2026 ইতিহাসের গোল্ডেন বুট জিতে ইতিহাসের প্রথম খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে কোনো খেলোয়াড় বিশ্বকাপের ফুটবলে পরপর 2 বছর গোল্ডেন বুট পায়নি। এটি কি মেসির শেষ বিশ্বকাপ? অবশ্য তিনি যা বলেছিলেন শুক্রবার, লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপ আসরটি আজ শেষ হলো যদিও। ক্যারিয়ারে মোট 21টি বিশ্বকাপ গোল নিয়ে তিনি 2026 বিশ্বকাপ শেষ করলেন। এর ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের পিছনেই রয়ে গেলেন। আজ রবিবার স্পেনের কাছে 1-0 ব্যবধানে পরাজয়ের ম্যাচে 39 বছর বয়সী এই তারকা গোল করতে ব্যর্থ হন, ফলে দুবার বিশ্বকাপ জয়ের সুযোগটি তার হাতছাড়া হয়ে যায়। তা সত্ত্বেও দীর্ঘ ক্যারিয়ার জুড়ে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের আধিপত্যের মাধ্যমে বিশ্বকাপ জয়ের রেকর্ড বুকে আর্জেন্টিনার নাম লেখাতে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মেসি কি বিশ্বকাপ থেকে অবসর নিচ্ছেন? এমন প্রশ্নই গত শুক্রবার থেকে ছড়াতে শুরু করেছে সারা বিশ্ব জুড়ে। ক্রীড়া জগতের সবচেয়ে বড় মঞ্চে 2026 সালের বিশ্বকাপই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ উপস্থিতি হিসাবেই অনেকে দেখতে শুরু করেছেন। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর কিংবা ভবিষ্যতে বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনার বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেননি। মেসিকে আরো একটি বিশ্বকাপ চক্র পার করে 2030 সালের বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলের জায়গা করে নিতে পারবেন। উল্লেখ্য, প্রথম বিশ্বকাপের শতবর্ষী উদযাপন উপলক্ষে আগামী 2030 সালের টুর্নামেন্টের একটি ম্যাচ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেখানে মেসির অংশগ্রহণ কি সম্ভব? আর যদি তা করেন তিনি, তবে অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনা এটি প্রথম হবে না। ইউএসএ টুডে স্পোর্টস এর জন আর্লন এমন একটি প্রশ্ন করেছিলেন আর্জেন্টিনার কোচকে। 2016 সালে চিলির বিপক্ষে কোপা আমেরিকা আর ফাইনালের পর মেসি নিজে আর্জেন্টিনার খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি জানি না, আমি কি বা জানি, আমার কোনো ধারণা নেই, আমি জানি না, আপনাকে কি বলবো তাও জানি না। শুক্রবার এক সংবাদ সম্মেলন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি মেসির অবসর সম্পর্কে এমনই মন্তব্য করেছেন। তবে আজকের ম্যাচের পর জাতীয় দলের তার ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে কথা বলতে গিয়ে স্ক্যালোনি বলেছেন, সে সবসময় চমকে দেয়,
তবে এই কথা বলতেই হয় যে গত 24 ঘন্টায় দুটি আলাদা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মেসি তার অবসর নিয়ে জল্পনা কল্পনাকে আরো উস্কে দিয়েছেন এবং 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 এই বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন। প্রথমে তিনি আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে অ্যাডিডাসের দ্য লাস্ট ট্যাঙ্গো বুট, যা এই বিশ্বকাপের আগে একটি প্রচারের অংশ হিসেবে বাজারে এসেছিল, পর অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে। এরপর তিনি আর্জেন্টিনার জাতীয় দল এবং এই যাত্রার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি আবেগ ঘন বার্তা পোস্ট করেন, যার মধ্যে বিদায় সূচক বার্তারও আবার ছিল। এত বছরের পথ চালায় সবচেয়ে ভালো লাগার বিষয় কেবল শিরোপা জয় নয়, বরং এই পুরো যাত্রাটাই। এবং এই দলের সাথে প্রতিদিনের সময় ভাগ করে নেওয়া, একসাথে লড়াই করা, কঠিন সময় একে অপরকে সামলে ওঠা এবং যাত্রাপথের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, এইসবই ছিল দারুণ। আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা প্রতিদিন এই জাতীয় দলকে একটি পরিবারের মতো অটুট রাখতে সাহায্য করেছে, কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ আজ যাই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যে এমন এক ইতিহাস রচনা করেছে যা আমরা কখনোই ভুলবো না, যে কেউ মুছে ফেলতে পারবে না। এবং একটি অনুবাদের মাধ্যমে নিজের পোস্টে, ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই লিখেছেন। বিশ্বকাপে রেকর্ড করা $15 বিলিয়ন আয়ের ঘোষণা দিতে যাচ্ছে ফিফা। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ফিফা তার সদস্য দেশগুলোকে জানিয়েছে যে এবারের গ্রীষ্মকালীন বিশ্বকাপ রেকর্ড থেকে রেকর্ড পরিমাণ $15 বিলিয়ন আয় হচ্ছে, যা ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিকে প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছে। ইংল্যান্ডের পত্রিকা দ্য গার্ডিয়ানের তথ্য মতে ফিফা এবারে বিশ্বকাপ থেকে $15 বিলিয়ন, $11 বিলিয়ন আয়ের প্রত্যাশা করেছিল, কিন্তু সদস্য দেশগুলোকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে প্রকৃত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $15 বিলিয়ন, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। মূল্য হঠাৎ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো চড়া দামে টিকিটের রিসেল, পুনর্বিক্রি। সেকেন্ডারি মার্কেট বা পুনর্বিক্রয়ের বাজারে লেনদেনের ক্ষেত্রে ফিফা বিক্রেতার কাছ থেকে ফির 15% এবং ক্রেতার কাছ থেকেও 15% আদায় করেছে। ধারণা করেছে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্ট ছিল এবারে বিশ্বকাপ ফাইনালটি। শুক্রবার ফিফার লাস্ট মিনিট সেলসের শেষ মুহূর্তে যে টিকিটগুলো বিক্রি হয়, পোর্টালে প্রতিটি টিকিটের দাম উঠেছিল $32,000। অন্যদিকে টিকিট পুনর্বিক্রয়ের অফিসিয়াল প্ল্যাটফর্মে $2.3 মিলিয়ন মূল্যের টিকিটও ছিল। এবারের বিশ্বকাপ ঘিরে সৃষ্ট সবচেয়ে বড় বিতর্কগুলোর কেন্দ্রবিন্দু রয়েছে এই অর্থ, টিকিটের চড়া দাম, ব্যয়বহুল পণ্য সামগ্রী এবং এবং বাণিজ্যিক পৃষ্ঠপোষক আয়োজিত হাইড্রেশন ব্রেক, সেটিও সমালোচনার মুখে পড়েছে। এবং এর ফলে ভক্ত সমর্থকদের উপর যে প্রভাব পড়েছে তা স্পষ্ট, মূলত নেতিবাচক। তবে রেকর্ড পরিমাণ আয়ের বিষয়টি থেকে যদি কোনো ইতিবাচক দিক খুঁজে পেতে হয়, তাহলে মনে করতে হবে যে এই আয় ফিফার সদস্য দেশগুলোর প্রাপ্ত সুবিধা। বাংলাদেশ এর অংশ হবে, একটা বড় অর্থ তারাও পেতে যাচ্ছে বাংলাদেশ, যদিও বিশ্বকাপের কোনো ম্যাচই তারা খেলেনি। বিশ্বজুড়ে ফিফা কিভাবে আয় বন্টন করে তার বিস্তারিত বিবরণ এখনো নিশ্চিত করা হয়নি যদিও, তবে আশা করা হচ্ছে ফিফার মোট আয়ের একটি উল্লেখযোগ্য অংশ সদস্য অ্যাসোসিয়েশন গুলো পাবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এই অর্থ প্রিমিয়ার লিগ ও লা লিগার মতো শীর্ষস্থানীয় প্রতিযোগিতা থেকে শুরু করে বিশ্ব জুড়ে তৃণমূল পর্যায়ের ফুটবল ও নারী ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। তবে এই বিনিয়োগ ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তোনোর প্রতি সমর্থন আরও বাড়িয়ে তুলতে পারে। তিনি ইতিমধ্যেই 2027 সালে এই পদে চতুর্থবারের মতো, অর্থাৎ ফিফা সভাপতি হিসাবে চতুর্থ শেষ মেয়াদে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্য গার্ডিয়ান সপ্তাহের শুরুর দিকে জানিয়েছে ফিফার 211টি সদস্য সংস্থার মধ্যে 200টির বেশি সংস্থা ইতিমধ্যে ইনফান্তিনোকে আনুষ্ঠানিকভাবে আরেক মেয়াদে রাখার সমর্থন জানিয়েছে, যার একটি বড় অংশ বিশ্বকাপের আগেই নিশ্চিত হয়েছিল। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, বিজয়ী দল কত অর্থ পেল সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। অঙ্কের হিসাবে বিশ্বকাপ জয়ী স্পেন এবার পেয়েছে $51 মিলিয়ন, আর রানার্স আপ আর্জেন্টিনা পাচ্ছে $34 মিলিয়ন। তৃতীয় স্থানে পাওয়া ইংল্যান্ড পাচ্ছে $30 মিলিয়ন, চতুর্থ স্থান পাওয়া ফ্রান্স পাচ্ছে $28 মিলিয়ন। কোয়ার্টার ফাইনালিস্ট হিসাবে যারা গিয়েছে পঞ্চম থেকে অষ্টম, প্রত্যেকে $20 মিলিয়ন, এবং এবং রাউন্ড অফ 16 নবম থেকে 16 প্রত্যেকে $16 মিলিয়ন। রাউন্ড অফ 32 সপ্তদশ থেকে 32তম পর্যায়ে যারা ছিলেন তারা প্রত্যেকে $12 মিলিয়ন, এবং গ্রুপ পর্বে যারা খেলেছেন 33 থেকে 48তম তারা প্রত্যেকে $10 মিলিয়ন পাচ্ছেন। তবে আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে শেষ করার আগে ট্রাম্প সংক্রান্ত কোন ক্রীড়া অভিশাপ আদৌ কি আছে, এটি আলোচনা সূত্রপাত ঘটেছে আজকে। গতকাল ট্রাম্পের একটি মন্তব্যের পর, মেসিকে নিয়ে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর আর্জেন্টিনার পরাজয় সেই সম্ভাবনাকে আবারও উস্কে দিয়েছে, এমন আলোচনার সূত্রপাত হয়েছে ক্রীড়াঙ্গনে।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের আগে লিওনেল মেসিকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আবারও এই পথে উস্কে দিয়েছে যে তিনি যেসব দলকে সমর্থন করেন, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যেসব দলকে সমর্থন করে তাদের উপর তার উপস্থিতির কোনো অশুভ প্রভাব বা অভিশাপ পড়ে কিনা। ম্যাচ শুরুর আগে ফক্স এর জেরহি টকেটের সাথে তাফটের সাথে ধারণকৃত এক সাক্ষাৎকারে ট্রাম্প কে জিতুক তা স্পষ্ট না করলো আর্জেন্টিনার সুপারস্টার ম্যাচের বিষয়ে বন্ধুত্বপূর্ণ মন্তব্য করেন। আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি, ট্রাম্প বলেন, আমি জানতাম যে এটি একটি প্রশ্ন হতেও পারে। আমি এসবের মধ্যে জড়াতে পছন্দ করি না, ট্রাম্প বলেছেন। যদিও রাজনৈতিকভাবে এতে খুব একটা কিছু আসেও যায় না। তবে ট্রাম্প আরো বলেন, আমি বলবো মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন। আমি কোনো পক্ষ নেব না, তবে আমার মনে হয় মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন। সে অসাধারণ। প্রেসিডেন্ট ট্রাম্প আজ ফাইনাল খেলাটি দেখতে নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার জন্য মাঠে নামার সময় তাকে দুও দেওয়া হয়। পদক প্রদানের সময় ট্রাম্প ও মোদির মধ্যে খুব সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে। তবে আজকে যারা স্পেনের পক্ষে বাজি ধরেছিলেন তারা বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন। শেষ করছি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘোষণা। তিনি ঘোষণা দিয়েছেন যে তার স্ত্রী উষা ভ্যান চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন। এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ সকালে আমাদের পুত্র সন্তান আলেক নীল ভ্যান্সের জন্ম হয়েছে। উষা ও শিশুটি সুস্থ আছে এবং আমাদের অন্যান্য সন্তানরা তাদের ছোট ভাইকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত। 40 বছর বয়সী উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত। 1870 সালের পর এই প্রথম নারী যিনি তার স্বামী ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সন্তানের জন্ম দিলেন। শেষ করি, আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। ভালো থাকেন আপনারা। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে যখন পুরস্কার বিতরণী হলো তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব ম্রিয়মান মনে হলো, কারণ কি? আমি তো একটু আগেই বললাম আপনাকে, যদি শুনে থাকেন। না, আমি শুনেছি, বাট আমার প্রশ্ন, দিস ইজ মাই কোয়েশ্চেন, হোয়াই? আজকে যতটা না স্পেনের বিজয় কিংবা আর্জেন্টিনার পরাজয়, সাথে সাথে একটি আলোচনা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে দলকে পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন করেন তারা বোধহয় জিততে পারে না, ফুটবল যেটাকে বলা হয়, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং এই খবরটা কিন্তু আমার নাই, এটা ইউএসএ টুডের খবর। ইউএসএ টুডে তো আপনি জানেন কনজারভেটিভ পত্রিকা, কিন্তু বাট আমি তথ্য দিলাম যে ইউএসএ টুডের খবর। তবে যেটা একটু আগে মুকুল ভাই আরো আলোচনা করবেন আমি জানি, কিন্তু আমি একটি কথা আজকে বলি, সেটি হচ্ছে যে যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন তারা যে আর্জেন্টিনার যে ফুটবলের জন্য সমর্থন করেছেন, মেসির যে খেলা দেখার, যে জাদু দেখার জন্য সমর্থন করেন, তার কিছুই আজকে মাঠে ছিল না। থ্যাংক ইউ মুকুল ভাই। আপনার কাছে জানতে চাই, আপনি তো ফুটবল প্লেয়ার্স এবং আজকে আপনি দেখেছেন, আমি নিজেও আমি খুব একটা খেলার মানে না, ফ্যান না, কিন্তু আজকের খেলাটি আমি ইচ্ছা করেই দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে প্রত্যাশা নিয়ে আমার মধ্যে একজন সাধারণ দর্শক আপনার টিভির সামনে বসেছিল যে আমি আর্জেন্টিনার আজকে জাদুঘরি খেলা দেখব এবং মেসির আপনার মানে মোহনীয় তার খেলার মোহনীয়তাকে আমি উপভোগ করব। আমার কাছে মনে হলো একদম খুবই ম্রিয়মান এবং আমার কাছে স্পেনের যে আপনার তার মাঠের যে দখলদারিত্ব, এটাকে আমার কাছে মনে হয়েছে চমৎকার। আপনার কাছে কি মনে হয়? আমি জানি না, আমি তো ফুটবলের এত কিছু জানি না, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি তো জানেন সব। ধন্যবাদ তাহের ভাই। নাজমুল ভাই আবারও থ্যাংক ইউ, অনেক ইনফরমেশন অনেক দিয়ে আমার অজানা ছিল, জানলাম। যেই আশায় বা যেই ভরসায় আজকে সবাই প্রত্যাশা করেছিল যে একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হবে। আপনি জানেন স্প্যানিশ লিগ পৃথিবীর শ্রেষ্ঠতম লিগ। ওদের যে কোচ, এদের যে একটা কম্বিনেশন, এরা অনেকদিন যাবত একসাথে খেলতেছে, এখানে কোনো সুপারস্টার নাই, রাইট? আর বার্সেলোনা টিমের 8 জন নিয়মিত প্লেয়ার, স্টার্টিং প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপে মানে স্পেনের হয়ে প্রথম একাদশে খেলতেছে। সো দ্যাটস এ বিগ অ্যাডভান্টেজ ফর দেম। আর যেহেতু ওরা কমপ্লিটলি টোটাল ফুটবল খেলে এবং কোনো সুপারস্টার নাই, ওরা সবসময় একটা টিম হিসাবে খেলে। আপনি দেখেন ডিফেন্স থেকে অফেন্স পুরো টিমটা একই তালে খেলে, একই স্টাইলে খেলতেছে। সবচেয়ে কম গোল কনসিড করছে এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স, অনলি ওয়ান, স্পেন অনলি ওয়ান। সো ওদের ডিফেন্সটা সবসময় প্যাক থাকে। দেখবেন যে একজন মেসি যখন বল পায় 4 কোণা থেকে 4 জন আসতেছে অটোমেটিকলি, একটা
দাবার গুটির মতো সবসময় ওকে ঘিরে রাখতেছে। আর আম, এখানে নাজমুল ভাই অনেক ইঙ্গিত দিয়েছেন, অনেক কিছু মানে থাকতেও পারে, থাকলেও থাকতে পারে। অন্যান্য সময় হয়তো রেফারিরা বিভিন্ন ফাউল ওভারলুক করেছেন বা চেষ্টা করেও দিতে পারে নাই। আজকে খেলাটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। মানে এই প্রথম একটা রেফারিং দেখে আসলে রিয়েলি ভালো লাগলো, হি কন্ট্রোল দ্য গেম ভেরি নাইসলি। আজকে যে রেড কার্ডটা দেখানো হয়েছে এটা অন্য খেলা হইতো না। There should be not second yellow card, there should be a direct red card. So বিভিন্ন রকমের টেকনিক্যাল ইয়ে হয়েছে। ওভারঅল আই ফিল সরি ফর মেসি। ওর কাছে আমরা সবসময় আমি মানে 80 মিনিট 90 মিনিট পর্যন্ত চিন্তা করতেছিলাম যে এই বুঝি আর্জেন্টিনা আসলো, কারণ ওরা সবাই অপোনেন্টকে সবসময় খেলতে সুযোগ দেয়, ওরা টায়ার্ড হয়ে যায়। শেষ সময়ে মেসি সে আগের তো ইয়ে নাই, ও ওই রকম দৌড়াতেও চায় না, চায় না, কিন্তু 2-3 মিনিটে মেসি 2-3টা বল পাইলে, সারা খেলা যদি মেসি 5বার বল টাচ করতে পারে, ওয়ান শুড বি এ গোল, বাট আনফরচুনেটলি দ্যাট ডিডন্ট হ্যাপেন টুডে। ইটস এ কমপ্লিটলি মুকুল ভাই আরেকটু অ্যাড করি, আপনি যেটা বলতে চাচ্ছিলেন মেসি আজকে কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা মেসিকে ক্রস বল পাঠাতেই পারে নাই। There was very few occasions, মাত্র আগের দিনে যেটা খেলা দেখলেন সেমিফাইনালে, যেভাবে আর্জেন্টিনার প্লেয়াররা ক্রস করতেছিল ইংল্যান্ডের খেলোয়াড়দের সামনে, আজকে কিন্তু সেই ক্রসটাও একদম টোটালি মিসিং ছিল। There was no cross in fact। এবং লাস্টের খেলার শেষ দিকে মেসি নিজের থেকে উদ্যোগ নিয়ে কয়েকটা চেষ্টা করছিল বল গোলবারের সামনে, কিন্তু আজকে আরেকটা খেলা মুকুল ভাই আপনি ডেফিনেটলি লক্ষ্য করেছেন, যারা লক্ষ্য করেছে, আজকে কিন্তু স্পেন পুরো একটা টিমে যেন ব্ল্যান্ড হয়ে গেছিল, তাদের কোনো সুপার প্লেয়ার নাই, সুপার ফাস্ট প্লেয়ার নাই। এবং লামিন ইয়ামাল আজকে যেই সাধারণত সে রাইট উইং থেকে দৌড়ায়, কিন্তু আজকে দেখেন সে অনেকটা মিডফিল্ডের কাছাকাছি ছিল। তার কারণ আমার যেটা মনে হয়েছে সেটা আজকে আর্জেন্টিনা স্পেনের কোচের যে খেলাটা ছিল, স্পেনের কোচ যেটা খেলার আগে বলেছে যে আমরা মেসিকে ম্যান মার্কিং করবো না, তবে তার ব্যাপারে সতর্ক থাকবো, এবং সেইটাই আজকে ফল দিয়েছে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি সেটাই বলছিলাম। আপনি দেখেন, আমরা কেউ চিন্তা করি নাই যে ওদের ক্যাপ্টেন যে বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে, ইজ আনসান হিরো। আরেকটা ছেলে, ওর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে ঝাঁকড়া চুল, আমার মনে হয় না না না, নট দ্য লামিন ইয়ামাল, দ্য আদার সাইডে মিডফিল্ডে ফর্সা মতো, যে হি ইজ অ্যান আনসান হিরো। ও প্রত্যেকটা অ্যাটাকিং এ মানে যাচ্ছে এবং ডিফেন্সে আইসা ইয়ে করতেছে। হি ওয়াজ ইন চার্জ অফ মেসি। হ্যাঁ, হি ওয়াজ ইন চার্জ অফ মেসি। মেসি ওর জন্য কোনো বলই টাচ করে, এবং লামিন ইয়ামালও আপনি নাইস, আপনি দেখবেন যে ও সবসময় পিছনে আইসা হেল্প করতেছে, অ্যাটাকিংটা আছে কিন্তু খুব কম ছিল, এক্সেপ্ট ওয়ান ফ্রি কিক, ওর আর কোনো ইয়ে ডিউটি ছিল না। পুরো টিমটা ছিল, সে ক্রস করছে, কিন্তু হ্যাঁ ক্রস করছে, কতগুলো ক্রস করছে কিন্তু সে। হ্যাঁ, আর ওদের আরেকটা জিনিস, মানে ওদের যে সাবস্টিটিউশন গুলি, আপনি কাকে রেখে কাকে বলবেন, ইচ এন্ড এভরি ওয়ান ইজ প্লেড দ্য সেম ওয়ে, সেম ফোর্স, সেম, মানে একটা আলাদা ধরনের ফুটবল আজকে স্পেন খেলছে। এটার কারণ হলো আর্জেন্টিনা আজকে কিছুই খেলতে পারে নাই। ওদের অ্যাঞ্জো ফার্নান্ডেস, যেটা মেসি যেদিন না খেলে ও ওই দিন আগে আসে, আজকে ও ইয়ে ছিল, যে ছেলেটা রেড কার্ড পাইলো ফর নাথিং। আজকে একটা প্রশ্ন করি, আজকে আর্জেন্টিনার খেলোয়াড় যারা, তারা অনেকেই দেখেছি যে স্পেনের খেলোয়াড়দেরকে ধাক্কা মারা, তারপরে আপনার ফেলে দেওয়া, তারপরে বিভিন্ন ধরনের মানে যেটা খেলোয়াড় সুলভ কিছু আচরণ, ক্লোজ শট যদি আপনারা দেখেছেন। আর ভাই, এটা হলো স্কালোনির, ও তো অনেকদিন যাবত, প্রায় 20 বছর হয়ে গেল, ওর একটা ট্যাকটিক, যে অপোনেন্টকে তোমরা রাফ করবা, মানে কথা গালি টালি দিবা, ইত্যাদি দিবা, ওদের উত্তেজিত করে রাখবা। বা স্পেনের প্লেয়াররা আজকে একদম কুল এন্ড কাম, মানে ওরা ওদের, এটা কি আর্জেন্টিনার কোচের এটা ইনস্ট্রাকশন? জি হ্যাঁ, এটা একদম কমপ্লিটলি স্ক্যালোনির খেলাইতে হলে অ্যাগ্রেসিভ প্রথম দিকেই। ওরা আপনি যতগুলি খেলা দেখেন, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, 6 রাউন্ড অফ 16,
রাউন্ড অফ 32 প্রত্যেকটা খেলায় ওরা ভেরি মাচ রাফ খেলছে প্রথম দিকে, অপোনেন্টের মার্কিং প্লেয়ার গুলিকে মানে ওরা উত্তেজিত করে দিছে, টায়ার্ড করে দিছে, শেষ দিকে আইসা ওরা ওদের ছিল এটা ট্যাকটিক্স, বাট ইট ফেইলড এগেইনস্ট Right. স্পেন। বাট এরকম ওয়ান সাইডেড খেলা হবে আসলে আমরা ভাবতে পারিনি, এটা আর একটু চিন্তাও করা যায় নাই। উত্তেজনা Right. ছিল। আর ইব্রাহিম ভাই যেহেতু আছেন উনি ভালো বলতে পারবেন, যেটা নাজমুল ভাই ইঙ্গিত দিলেন যে আমরাও শুনেছি অনেকের তাইলে পক্ষে বাজি ধরেছিল। নাজমুল ভাই, এটা মেসির ওইটা হয়তো উনি বলতে পারবেন। তো আমাদের একটা লাভ হয়েছে যে বাংলাদেশি আমরা আরো কিছু ফান্ড পাবো, বিশেষ করে আমি যতটুকু শুনেছি মুকুল ভাই, বাংলাদেশ ইজ গোয়িং টু গেট ক্লোজ টু $30 million। পাবে। এজন্য বাংলাদেশ কেন পাবে 30 মিলিয়ন? আমাদের ফিফার প্রত্যেকটা টিম মেম্বার এই $15 বিলিয়ন যে আয়। এবং আরেকটা কথা বলতে হবে, আমেরিকান হিসাবে আমরা অত্যন্ত একটা জিনিস গর্ব করতে পারি যে এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপের যতগুলি খেলা হয়েছে, যতগুলি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, ইনক্লুডিং কাতার, দিস ইয়ার্স ওয়ার্ল্ড কাপ ওয়াজ দি বেস্ট শো এভার। এতে কোনো সন্দেহ নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে 2026 সালে এসে ফুটবল আমেরিকান স্পোর্টস এর যে কমার্শিয়ালাইজেশন, যে বাণিজ্যিকরণ, ফুটবল সেটা টাচটা পেয়েছে এবার। এবং এই যে ডাইনামিক প্রাইসিং টিকেটের, যে ডাইনামিক প্রাইসিং, যে খেলার ডিমান্ডের উপরে, যেমন ধরেন যেদিন আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারালো, টিকেটের প্রাইস এমন শুট করলো যে ফিফা মানে মানে অবাক হওয়ার মতো ব্যাপার। আমি একটু আগে সেই ধারণাটা আপনাদের দিয়েছি, একটা টিকিট $2.3 মিলিয়ন পর্যন্ত দাম উঠেছে। নাজমুল ভাই একটু অতীত ইতিহাস বলি। 2015 সালে কিন্তু FBI 6 জনকে ইন্ডাইট করছিল এই বেটিং এবং এই উপরে, এই কমার্শিয়ালাইজেশনের উপরে। সেটা আমাদের বর্তমান প্রেসিডেন্ট সাহেব 2016 সালে সেটা উইথড্র করে নিছেন। এইবারও শুনেছি যে FBI একটা ইনভেস্টিগেশন করতেছে। আই ডোন্ট নো হোয়াট অ্যাবাউট দ্যাট। না, কিন্তু আসলে যেটা আমি মুকুল ভাই বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ফুটবলের যে কমার্শিয়ালাইজেশন, এই যে হাইড্রেশন ব্রেক, হাইড্রেশন ব্রেকটা তো শুধু আগে ছিল না, এটা তো এইবার ওয়ার্ল্ড কাপে ইন্ট্রোডিউস করা হচ্ছে অ্যাডভার্টাইজার থেকে পয়সা নেওয়ার জন্য। এটা আমি পছন্দ করি বা না করি, যে বাংলাদেশি হিসাবে আর যেই প্রশ্নটা করেছিলেন আমরা কেন এত টাকা পাবো, আমরা পাবো আমাদের সাউথ এশিয়ায় আমাদের মেয়ে ফুটবলারদের র্যাঙ্কিং অনেক হাই। সো ওই র্যাঙ্কিং এর উপরে আমরা একটা ভালো অ্যামাউন্ট প্লাস যেটা রেগুলার ডোনেশন আছে ওইটা আমরা একটা ভালো টাকা পাবো। হাউ অ্যাবাউট ইন্ডিয়া, পাকিস্তান? তাদের চেয়ে বেশি পাবো। তারাও পাবে, কিন্তু তাদের চেয়ে বেশি পাবো আমরা। ওকে, ইব্রাহিম হাসান ভাই, আপনি তো খেলা দেখেছেন, আপনার কাছে জানবো। আপনি তো যাই হোক, ইব্রাহিম আপনি তো ফিল্ডে ছিলেন, একটু ফিল্ডের দৃশ্য শুনি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। মানে অনেক সময় টেলিভিশনে যা দেখা যায় ফিল্ডের তো মানে মজমাট ডিফারেন্ট। সেখানে মানে শুরু থেকেই দেখা গেল যে আর্জেন্টিনার লোকজন সমস্ত মাঠ ভর্তি। সকালে মানে একদম সকাল থেকে 11টা থেকে শুরু হয়েছে এবং সেখানে প্রেসিডেন্ট আসবেন, প্রায় 5 মাইল দীর্ঘ নিরাপত্তা তল্লাশি। এবং আমার শুনে হাঁটতে হাঁটতে মনে হলো যে আমরা তো জাম্বুরা দিয়ে খেলার ফুটবল খেলে আসা মানুষ, কিন্তু এই আজকের মাঠে কোন গরিব মানুষের তো খেলা না এটা। এখানে সব মানে $8,000 $10,000, যার সাথে জিজ্ঞেস করি ভাই কত ডলার দিয়ে কিনছো, কেউ 10,000, কেউ $8,000 দিয়ে টিকিট কিনেছে। এটা গরিব মানুষের আর খেলা না। আজকের মানে নিউ জার্সির স্টেডিয়ামে যারা ছিলেন, মানে যারা বসে খেলা দেখেছেন, তারা $1,000 এরা তো খুব গরিব মানুষ না, এরা সব আমেরিকারও ধনী মানুষ এবং সারা পৃথিবী থেকে মানুষজন আসছেন। আমি জানি হয়তো বাংলাদেশ থেকেও আসছেন, আমার সাথে কার দেখা হয় নাই, কিন্তু আমি বাংলাদেশের বেশ কিছু স্বেচ্ছাসেবক আজকে মানে গোটা 10 আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা কানাডা থেকে কেউ এসেছেন, সুদূর বাফেলো থেকে আমি পেলাম। আমরা অনেক বাংলাদেশি এবার কাজ করার সূত্রে মাঠে থাকার সুযোগ পেলাম, আমাদের অনেক সাংবাদিকরা সেখানে আছেন, এটা দেখলাম। এবং মানে মাঠের পরিস্থিতিটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল শুরুর দিকে এবং একদম মানে একদম নীরব নিস্তব্ধ। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যখন হেলিকপ্টার আসলো, এই হেলিকপ্টারটা আবার
মানে একটু বাইরে দর্শকদের উপর দিয়ে একটু গেল। এবং শুনেন, আমরা তো যে সমস্ত মিডিয়া দেখি, ওই দোয়া দেওয়া বা বো করা, এগুলা ওই মিডিয়া, ফেক মিডিয়া গুলা দেখায়, কিন্তু মানুষ উচ্ছ্বাসের সাথে আমি দেখেছি মানুষ তাদের প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছে এবং মানুষ উল্লাস প্রকাশ করতেছে, এবং ওই এটাই হওয়া উচিত। আকাশের উপর যখন হেলিকপ্টার যাচ্ছিল, যে কালো ছায়া যেটা ছিল, এটা কিন্তু অনেকেই বলছিল যে এই কালো ছায়া ফেলে চলে যাচ্ছে, কিন্তু যে আমি শেষ করি, আমি দেখেছি যে মানুষ মানে স্বাগত জানাচ্ছে, উল্লাস প্রকাশ করতেছে যে, জি। এবং প্রেসিডেন্ট তার তার হেলিকপ্টার নামিয়ে মানুষজনকে একটু একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে, একটা ফেস্টিভ ভাইব। এরপরে আসেন, মানে যখন অনুষ্ঠান মানে খেলার শেষ হয়ে যাচ্ছে, তখন একটা মানে মানে শোভাযাত্রার মতো, মানে খেলার পরে যে আনুষ্ঠানিকতা, ওই আনুষ্ঠানিকতায় আর আর্জেন্টিনাইন সমর্থকরা আর বসে থাকেন নাই। উনারা, আমার মনে হয়েছে যে শোভাযাত্রা, দেশে যে সুকোহ মিছিল, আমরা জানাজার যে মিছিল, ওই মিছিলের মতো দেখলে মানে মানে লোকজন বাইরে হতে শুরু করছে। আমার তখন খারাপই লাগছে, কারণ আমি ব্যক্তিগতভাবে কারো সমর্থক না, কিন্তু স্পেন চমৎকার খেলেছে শুরু থেকেই। এবং আমি নিজে বার্সেলোনা স্টেডিয়ামে গিয়েছি, এবং স্পেনের উদারনৈতিক রাজনীতি বা উদারনৈতিক মানুষের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, এই জন্য আমার একটা মানসিক সমর্থন তাদের প্রতি ছিল, এবং তারা ভালো খেলেছে। কিন্তু শেষ জিনিসটা যেটা বলবো, যে এইবারকার বিশ্বকাপ ফুটবল মানে নাজমুল সাহেবের আলাপে এসেছে, মুকুল সাহেবের আলাপে এসেছে, এই ফুটবলের আয়োজক 3 দেশ ছিল, কিন্তু পুরা শো ইজ স্টোলেন বাই আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা আমেরিকার শো, এটাই হয়েছে, এবং এটা এর যাবৎকালের পৃথিবীর শ্রেষ্ঠ শো, এবং আবার কখনো হবে কিনা এটা এটা জানি না, কিন্তু এই পর্যন্ত সারা বিশ্বের সবচেয়ে বড় উৎসবে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে প্রমাণ করলো যে আমেরিকা ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি আবারও, এবং যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হলো মানুষের উল্লাস উত্তেজনা আয়োজনের মধ্য দিয়ে। এবং আমরা যারা কাজ করেছি, আমাদেরকে অনেক ভালো দেখভাল করেছে তারা, এবং আমাদের মানে এখনো কাজ শেষ হয়নি, প্রায় 1.5 মাস থেকে, আমি 6 জুন থেকে কাজ শুরু করেছি, এবং আগামী রোববার পর্যন্ত আমরা কাজ করতে পারবো। আমরা তো খুব নিচের লেভেলের কাজ, কিন্তু ফিফার বিভিন্ন জায়গায় দেখেছি, আমার সাথে দেখা হয়েছে অনেক বাংলাদেশি, বিশেষ করে তরুণ সমাজ, যারা মানে টেকনোলজিতে কাজ করতেছেন, এন্টারটেইনমেন্টে কাজ করতেছেন। এটা আমাদের মানে এই বিশ্ব প্ল্যাটফর্মে আমাদের একটা অন্তর্ভুক্তির সুযোগ এই যুক্তরাষ্ট্রে আয়োজিত ফুটবলের বিশ্বকাপের অনুষ্ঠানের মধ্য দিয়ে হলো। এবং আমি আজকের এই অনুষ্ঠান থেকে আসুন আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেই এই দেশের মহান প্রেসিডেন্ট হিসাবে, এবং একটা ভালো শো করার জন্য। জি, থ্যাংক ইউ হাসান ভাই। সো আপনি আপনাকে একটা প্রশ্ন করব, যে ফুটবলকে বলা হয় সাধারণ মানুষের খেলা, সবাই দেখতে পারে, বাট আজকে একটু আগে নাজমুল হাসান যেটা বললেন, আপনি শুনেছেন যে ফুটবল খেলা এখন সাধারণ মানুষের হাতের নাগালে। একমাত্র সাধারণ মানুষ কীভাবে দেখবে? টেলিভিশনে দেখতে পারে, কিন্তু স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার যে সৌভাগ্য, এটা বোধহয় সাধারণ নাগালের বাইরে চলে যাচ্ছে। একটা কমার্শিয়ালাইজেশন একে নিয়ে, এবং এটা ধনীদের একটা মানে হিসাবে, একটা প্ল্যাটফর্ম হিসাবে এটাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? সবাইকে শুভেচ্ছা। এটা যেমন একদিকে ঠিক যে আসলেই ফুটবল এখন একটা বিশাল বাণিজ্যিক উৎসব, কিন্তু পাশাপাশি এও তো ঠিক লক্ষ লক্ষ লোক উন্মুক্ত আকাশের নিচে বড় স্ক্রিনের সামনে খেলা দেখছে। বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে প্রতিটি শহরে, আমাকে আজকে ঢাকায় কথা বললাম, প্রতিটি গ্রামে খিচুড়ি, গরুর মাংস, গরু জবাই করা হচ্ছে, খিচুড়ি রান্না করা হচ্ছে, উৎসব করছে। সাধারণ লোকের মতো করে উৎসব করছে। এটাকে একদম উড়িয়ে দেবেন না। সব ক্ষেত্রেই বাণিজ্যিকরণ ঘটেছে, প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের বাণিজ্যিকরণ ঘটেছে, ক্যাপিটালের জয় হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাধারণ লোক তাদের মতো করে উৎসবের ব্যবস্থা করে নিচ্ছে। ফলে এইবারের বিশ্বকাপটা আসলেই একটা সর্বজনীন উৎসব, এতে কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ। অ্যান্ড দেন বিশ্বকাপে যেটা বললেন যে এই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সেরা বিশ্বকাপ। আমরা দেখেছি এ পর্যন্ত যে দেশে যখন যে বিশ্বকাপ বলা হয় যে দি এভার বেস্ট আপনার ওয়ার্ল্ড কাপ। সো আগামী বছর যেখানে কোন আগামী বছর কোথায় হবে এটা এনিবডি নোজ? আগামী 4 বছর পরে কোথায় হবে? ভুলেই গেলাম। আগামী বছর ইয়েতে 3টা দেশ, মরক্কো, মিশর আর মরক্কো, মিশর, আফ্রিকান সাবকন্টিনেন্টে হবে আর কি। হ্যাঁ, ওই কর্নারটাতে হবে। রাইট।
সো এটা আমরা যে ট্রাম্প সাহেবের কারণে যে এটা মানে সবচেয়ে বিশ্বসেরা ফুটবল হয়ে গেছে এটা আমরা বলবো না, বলবো যে হ্যাঁ যখন যেখানে হয় তখনই এমন প্রস্তুতি হয়, এমন সুনিপুণ হয়, বলা হয় যে এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্বকাপ এ পর্যন্ত যা হয়েছে। গতবার যখন কাতারে হয়েছিল তখন বলা হয়েছিল যে দি বেস্ট এভার প্রডিউস ওয়ার্ল্ড কাপ, গতবার আমরা শুনেছিলাম, এবার যুক্তরাষ্ট্রে হলো। বাট এনিওয়ে এখানে ব্যবস্থাপনা কমিটি যারা, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, যে বিভিন্ন ধরনের এই লিমিটেশন, তারপরে আপনার সিকিউরিটি, সব কিছু পেরিয়ে ওনারা যে এত সুন্দর একটি আয়োজনে সফলভাবে আয়োজন করতে পেরেছেন, এজন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা আমি না বলে থাকতে পারতেছি না, যে আমি যখন হাই স্কুল শুরু করি তখন থেকে আমার মানে ফুটবলে হাতে করি। আমাদের গেম টিচারের কাছে একটা কালো এরকম মোটা ব্যাট থাকতো, হুজুরের কাছে আর গেম টিচারের কাছে। তো ওইটার ভয়ে কিন্তু আমরা ওই পিরিয়ডটাতে, স্পোর্টসের যে পিরিয়ডটা ছিল ওটাতে যেন মাঠে যাইতাম। কালের বিবর্তনে উন্নত হয়েছে সবকিছু, কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। স্কুলের মাঠগুলি এখন ফুলের বাগান, নাইলে বিল্ডিং, নাইলে ওই দিন আমি মতি ভাইয়ের সাথে কথা বলার সুযোগ হলো না। ফুটবল উপলক্ষে আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, আমার ছোট ভাই সমতুল্য, আমার জুনিয়র ফুটবল প্লেয়ার, আর তাবিদ, ও আসছে, ওর সাথেও কথা হয়েছিল। ফুটবল এই মানে এখন যে জোয়ার বাংলাদেশে, একটু আগে ভাই বললেন যে গ্রামে গঞ্জে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, ইনক্লুডিং আমাদের মহিলারা সহ সবাই এই লাইট জ্বালিয়ে মানে করে খেলা দেখে। তো এত জনপ্রিয়, এত কিছু করতে পারি, আমরা ওই লেভেলটাতে খেলা কেন, ফুটবল খেলাকে কেন আনতে পারতেছি না? ক্রিকেট কেন পারে, ফুটবল কেন পারে না? এটার কোনো অ্যান্সার নাই। ওটা ওখান থেকে যতদিন পর্যন্ত শুরু না হবে, আমরা দেখেই যাব অন্যের খেলা, অন্যের আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। মেয়েরা এগিয়ে যেতে পারতেছে, আমি আশা করি খুব শীঘ্রই দেখবেন মেয়েরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ খেলতে পারবে ছেলেদের চেয়ে আগে। এই বিষয়ে আপনার কাছে একটা রিকোয়েস্ট হলো, যখনই আপনি কোনো অনারারি গেস্ট পান আমাদের দেশের যারা নীতি নির্ধারক, তাদেরকে এই সামান্য প্রশ্নটা করেন। এখানে কোনো দল মত নির্বিশেষ নাই, সবাই। আপনি গেম টিচাররা দেখেন এখন ওই ফুলের বাগানে পানি দেয়, দারোয়ানের ডিউটি করে, স্কুলে কে আসলো না আসলো, তাদেরকে রাইখা লাভ কি তাহলে? রাইট, না থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনি এটা অবশ্যই সত্য বলেছেন। আরিফ আপনার কাছে একটু জেনে নিই, তারপরে আমি হাসান ভাইয়ের কাছে যাবো, যে আমাদের কমিউনিটিতে আজকে কেমন খেলা নিয়ে হলো আপনারা। যেমন কুলাউড়া সমিতির পিকনিকে আমি দেখেছি, পিকনিকে এবার হাজার হাজার লোক, এবং সেখানে বিশাল এই আপনার পার্কের মধ্যে বিশাল স্ক্রিন স্থাপন করা হয়েছিল, এবং সেখানে আমি নিজেও গিয়েছিলাম কিছু সময়ের জন্য। বিস্ময়কর বিষয়, মানে খেলা দেখার জন্য পুরো পিকনিকটাই মনে হচ্ছিল উপচে পড়েছে কয়েক হাজার লোক পিকনিকের মধ্যে, এবং সবাই বিশাল আপনার এলইডি স্ক্রিনের সামনে খেলা দেখছিল ইয়েতে। আর কি কি কমিউনিটির রিয়াকশন কি, কমিউনিটিতে কি হলো? ধন্যবাদ। আমি যে বিষয়গুলো তুলে ধরতে চাই, কুলাউড়া অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অনেক জায়গায় সত্যিকার অর্থে আজকের এই আয়োজনকে কেন্দ্র করে মানুষ বড় স্ক্রিনে খেলাটি দেখেছে এবং ভীষণভাবে খেলাটি উপভোগ করেছে। তো আমি যে কথাটি বলতে চাই, যে অধিকাংশ জায়গায় আর্জেন্টাইন সমর্থকদের একটা বড় অংশ ছিল, এবং সকলেই একটা প্রত্যাশা ছিল যে আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে জয়ী হবে। তবে খেলা দেখার পর অধিকাংশ মানুষদের যে আক্ষেপ ছিল যে আর্জেন্টিনা তাদের যে খেলাটা সেটা দেখাতে পারেনি, এবং ভীষণভাবে হতাশ হয়েছে আর্জেন্টাইন সমর্থকরা। মানে আর্জেন্টাইন সমর্থকদের একটি কথা ছিল যে ভালো খেলে যদি হেরে যেত তাহলে সেক্ষেত্রে তাদের ভিতরে ক্ষোভটা অনেক কম থাকতো। তো কুলাউড়া অ্যাসোসিয়েশন, আমি যেটা লক্ষ্য করেছি যে অনেক বড় স্ক্রিনে এত মানুষ, বিভিন্ন বয়সী মানুষরা যেভাবে উপভোগ করেছে ফুটবল, যে উপভোগের মানে ফুটবলকে খেলা দেখাকে কেন্দ্র করে বনভোজনটাও যে অনেকটা মানে পরের চ্যাপ্টার হয়ে গেছে। অর্থাৎ দেখা গেছে যে খেলাটাই হচ্ছে মেন উপভোগের বিষয়। অনেক দিনে পুরনো মানুষগুলো একত্রিত হওয়া, আপনি জানেন যে কোনো এখানে বনভোজন মানেই হচ্ছে মানে অনেক মানুষকে একত্রিত হওয়া, স্মৃতিচারণ করা, মানুষের একে অপরের বিভিন্ন রকমের কথা বলা, সেগুলোই ছিল আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু। আরেকটি কথা আমি যোগ করতে চাই, আমার অ্যানালাইসিস থেকে যেটা মনে হয়,
যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা এই আয়োজনে দর্শকদের একটা বড় অংশের অংশগ্রহণের কারণে ফিফা এতটা লাভবান হয়েছে। আপনি দেখবেন জনাব আবু তাহের, আমি যে কথাটি বলতে চাই, কাতার বিশ্বকাপ, সামনে মিশর এবং মরক্কো, এখানে যে কোনো দর্শক যখন কোনো স্থানে যায় সেখানে নিরাপত্তা পাশাপাশি উপভোগের জন্য, অর্থাৎ খেলা দেখাও শুধু না, খেলা দেখার পাশাপাশি আরো কি পর্যটন এরিয়া আছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা ক্যালকুলেশন থাকে। সেই ক্যালকুলেশনে খুব স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো অন্যরকম একটি উপভোগের জায়গা। একই সাথে সংবাদকর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে এসেছে, অধিকাংশ সংবাদকর্মীদের কিন্তু এই খেলার পরেও তাদের খেলা দেখার পাশাপাশি এখানকার পর্যটন এরিয়াতে ঘুরে বেড়ানো এবং উপভোগ করা, অর্থাৎ ভ্রমণ এবং খেলা দুটোকে কিন্তু কম্বিনেশন তারা করেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে ফিফা জি। অনেক ভালো একটি আয়োজন করেছে, যার কারণেই এত লাভের মুখ দেখেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি যেটা বললেন, এর বাইরে আমি দেখলাম যে গোল্ডেন এজ হোম কেয়ার তারা একটা বড় ক্লাবের মধ্যে উডসাইডে একটা আয়োজন করেছিল, এখানে প্রচুর মানুষ ছিল সেখানে। তারপরে আপনার ব্রঙ্কসে একটা বড় সমাবেশ করা হয়েছিল, ওইখানে ব্রঙ্কসের পার্কচেস্টারে, সেখানে প্রচুর মানুষ ছিল। তারপরে আপনার এই যে বিভিন্ন ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন যেটা, তারা এলামনাইরা তারা একটা আয়োজন করেছিল জামাইকা, তো ওইখানেও প্রচুর সমাবেশ, মানে বিভিন্ন জায়গায়। আজকে তো পুরো নিউ ইয়র্ক সিটি মনে হচ্ছিল যেন জাস্ট একটা মানে হলিডে পুরো একটা মুডে চলে গেছিল। রাস্তাঘাটে মানুষ নাই কিছু না, এমনি সানডে, তারপরে রাস্তাঘাট মনে হচ্ছে একেবারে পুরো জনশূন্য, বিশেষ করে খেলার সময় থেকে আরম্ভ করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ফিডব্যাকের জন্য। হাসান ভাই, যাই আপনার কাছে, যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের 3 জন সৈন্য মারা গেছে এবং যুক্তরাষ্ট্র রিটালিয়েশন শুরু করেছে এবং দিনে দিনে এই যুদ্ধ সর্বত্র বিস্তৃত হচ্ছে এবং মনে হচ্ছে একটা ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে এই যুদ্ধের পরিধি। আপনার কি মনে হয়? আর আপনি ঠিকই বলেছেন, যুদ্ধটা ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং একটা ফুল ফ্লেজড পূর্ণ মাত্রার যুদ্ধে পরিণত হচ্ছে। 3 জন নয়, গত দুদিনে সম্ভবত 5 জন, একজন এখনো নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কুয়েতে মারা গেছে, ইরাকেও ড্রোনের অবশিষ্ট অংশ থেকে বিস্ফোরণের কারণে একজন মারা গেছে। সব মিলে অন্তত 17 জন মারা গেছে যুদ্ধে এই পর্যন্ত ইরানের সাথে। আর আহত হয়েছে এমন সৈন্যের সংখ্যা বিভিন্ন সূত্রে বলা হচ্ছে 450। পেন্টাগন এটা কনফার্ম করেনি, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে যে 17 জন নিহত হয়েছে ইতিমধ্যে এবং 450 জনের মতো আহত হয়েছে। তার মানে এই যুদ্ধটা এখন আমাদের ঘরেও এসে লাগছে, আমাদের গায়েও লাগছে, আমাদের ছেলে মেয়েরাও এই যুদ্ধে নিহত হচ্ছে। যেটা হয়েছে গত দুদিনে, পরপর 9 দিন দেখলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পাল্টে আক্রমণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের লক্ষ্যবস্তু সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বেসামরিক স্থাপনাও আক্রান্ত হয়েছে, যেমন ওয়াটার ডিস্যালিনেশন প্লান্ট, লবণাক্ত মুক্ত করবার জন্য যে প্ল্যান্টগুলি আছে সেই প্ল্যান্ট, ব্রিজ আক্রমণ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন রকমের আক্রান্ত হয়েছে। এটা ট্রাম্প সাহেব আগেই বলেছিলেন যে আমরা প্রবল আঘাত হানবো এবং আঘাত হানা হচ্ছে। অন্যদিকে ইরান দেখতে পাচ্ছি আমরা যে তারাও কিন্তু প্রায় সমান তালে হামলা করছে এবং হামলাটা ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল তারা 8টি দেশে একযোগে হামলা করেছে, জর্ডান পর্যন্ত। জর্ডানে আমেরিকার বড় একটা ঘাঁটি আছে, সামরিক প্রধানত বিমান ঘাঁটি আছে, সেখানে হামলা হয়েছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করছে যে হারে ইরানের আক্রমণ আগের তুলনায় সফল হচ্ছে, তাতে মনে হচ্ছে ইরান মার্কিন প্রযুক্তি এড়িয়ে তাকে ইভেট করে আক্রমণ করবার পদ্ধতি শিখে গেছে। আমরা কিন্তু আগে দেখিনি যে ইরানের দেখিনি, মানে কোনো পত্রপত্রিকা বলা হয়নি, স্বীকার করা হয়নি যে ইরানের আক্রমণের ফলে মার্কিন স্থাপনা, মার্কিন লক্ষ্যবস্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যতটা এবার হলো। এবং এর ফলে যেহেতু এখন আমাদের রক্ত ঝরছে, আমরা তো বসে থাকবো না, পাল্টা ব্যবস্থা নেবো আমরা। ইরান বলেছে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তারা স্বাক্ষর করেছিল, MOU, তার কার্যক্রম বাতিল হয়ে গেছে, সেটা তারা বলছে। তার জবাবে ট্রাম্প সাহেব বলেছেন যে আই ডোন্ট কেয়ার,
আমার এই নিয়ে মাথা ব্যথা নেই, আমরা পাল্টা ব্যবস্থা নেবই আমরা, এবং আমরা 20 গুণ জোরে, 20 গুণ অতিরিক্ত আঘাত করব আমরা ইরানের বিরুদ্ধে। ফলটা কি দাঁড়াচ্ছে? ফল দাঁড়াচ্ছে যে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি বাড়ছে, এবং এর পাশাপাশি উপসাগরীয় দেশগুলি এই আক্রমণের একটা প্রধান লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। আমরা দেখেছি বাহরাইনে, কুয়েতে, কাতারে, জর্ডানের কথা আমি একটু আগে বললাম। সৌদি আরব কিন্তু এবার আক্রান্ত হয়নি বা তেমন কোনো বড় আঘাতের মুখোমুখি হয়নি। তার কারণ বোধ করি একটি সমঝোতা হয়েছে সৌদি আরবের সাথে ইরানের। তার প্রত্যক্ষ ফলাফল একটা হচ্ছে যে গ্যাসের দাম যথারীতি বেড়ে গেছে, $4 ক্রস করেছে। বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম $90 ছুঁই করছে। 110 পর্যন্ত উঠেছিল, কমে এসে 60, 80, 85 হয়েছিল, তা আবার $90 গিয়ে ঠেকেছে। তার মানে এর ফল আমাদেরকেও ভোগ করতে হবে, সাধারণভাবে সাধারণ আমেরিকানদের, এটা সারা বিশ্ব জুড়ে এর প্রভাব পড়বে। মূল ইস্যু দুটো এখন এই মুহূর্তে যুদ্ধের, একটাই ইনফ্যাক্ট মূল ইস্যু। আগে ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সাথে এক ধরনের চুক্তি, আর এই মুহূর্তে মেইন ফোকাস হচ্ছে হরমুজ প্রণালী। আজকের ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে যে লন্ডন ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক একটি প্রস্তাব রেখেছে। প্রস্তাব হচ্ছে যে হরমুজ প্রণালীটা এই উপসাগরের দেশগুলি মিলে, 8টি দেশ মিলে যৌথভাবে ব্যবস্থাপনা করুক। আপনারা জানেন যে চুক্তিতে বলা আছে, চুক্তির 8 নম্বর দফা বোধ করি মনে পড়ছে না আমার, বলা আছে যে হরমুজ প্রণালী নিয়ে ইরান তার প্রতিবেশীদের সাথে কথা বলার মাধ্যমে একটি যৌথ ব্যবস্থাপনা নিয়মমালা তৈরি করবে। এই ধারাটা ইরানকে সুযোগ তৈরি করে দিয়েছে। তার মানে আমার এই হরমুজের উপর আমার যে ওনারশিপ, তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি আমি এই এমওইউর মাধ্যমে পেয়ে গেলাম, ইরান ভাবছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছি আমরা যে প্রস্তাবটা এসেছে, এটা কোনো ফরমাল প্রস্তাব নয়, বেসামরিক প্রস্তাব। কিন্তু মাথা রাখবেন যে কোনো কিছু বেসামরিক নয়, কোনো কিছু কোনো কারণ ছাড়া ঘটে না। আর তা হচ্ছে এই যে উপসাগরের 8টি দেশকে বলা হচ্ছে তোমরা নিজেরাই কথা বলো, এবং কথা বলে একটি ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট করো, কিভাবে পয়সা তুলবে, কিভাবে জাহাজগুলি চলাচল করবে, কত টাকা তোমরা তুলবে, এই নিয়ে অ্যারেঞ্জমেন্ট তোমরা করো। ইরান যেটা প্রস্তাব করেছে এবং ইরান যেটা ইম্পোজ করার চেষ্টা করেছে, তা হচ্ছে যে সব জাহাজগুলি আমার নির্দেশিত জলপথ দিয়ে জাহাজগুলি চড়তে হবে। তার মানে হরমুজ তো দুটো দিক, তো হরমুজের একটা দিক ওমান, একটা দিক ইরান, আমার পাশ দিয়ে, ইরানের পাশ দিয়ে যেতে হবে। কিন্তু আমরা দেখেছি এই যুদ্ধশীল নদীর আগের কথা বলছি আমি, কিছু জাহাজ যখন যাওয়া শুরু করলো ওমানের পাশ দিয়ে, তখন সেই জাহাজের উপরে হামলা করলো ইরান। তার জবাবে কিন্তু এই যুদ্ধ শুরু হলো। তার মানে আমরা আর এও দেখেছি যে ইরান প্রস্তাব করেছে যে ওমানের সঙ্গে যৌথভাবে তারা একটা হরমুজ ম্যানেজমেন্ট অথরিটি তারা নির্মাণ করবে, যারা সব জাহাজকে, বিশেষ করে তৈলবাহী জাহাজকে যে সার্ভিস দেবে তার জন্য একটি অর্থ তারা চার্জ করবে। তারা ট্যাক্স বলছে না, টোলও বলছে না, তারা বলছে মূলত এর যে খরচ আছে, খরচটা আমরা বহন করব। তো আমার মনে হচ্ছে যে এই প্রস্তাবটা ওই ম্যানেজমেন্ট থেকে আসা একটা বড় পূর্ণতর একটি প্রস্তাব। এখন পর্যন্ত কোনো পক্ষই নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে না। পাকিস্তান এবং কাতার যথারীতি চেষ্টা চালাচ্ছে, কিন্তু চেষ্টা কোনো ফল তারা পাচ্ছে না। আমার নিজের ধারণা আমেরিকা চেষ্টা করছে ম্যাক্সিমাম ড্যামেজ ইনফ্লিক্ট করতে ইরানের উপরে, চাপ প্রয়োগ করতে, যাতে করে ইরানকে বাধ্য করা যায় আলোচনার টেবিলে আনতে। অন্যদিকে ইরান, আমার নিজের ধারণা, তার হাতে যে কার্ডটা আছে তারা ওভার প্লে করছে। ইরান হাতে খুব কম কার্ড, কিন্তু এই কম কার্ড নিয়ে তারা খেলছে বটে, কিন্তু আমার ধারণা এটাকে ওভার প্লে করছে। কারণ শুধু আমেরিকাকে ক্ষিপ্ত করছে না, সে ক্ষিপ্ত করছে উপসাগরের দেশগুলিকে। থ্যাংক ইউ সো মাচ। সো হাসান ভাই, এটা কি এখন কি ট্রাম্প সাহেবের তো আগে একটা মানে ওনার সুরটা ছিল এমন যে যেন সমঝোতার একটা ভাব ছিল, কিন্তু ইদানিং এই গত 2-3 দিন আমি দেখতে পাচ্ছি যে ওনার সুরটা অন্যরকম। এবং আমি আপাতত আমার কোনো দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা চোখে পড়ছে না। আপনার কি মনে হয় যে এনিথিং আন্ডার দ্য টেবিল ইজ গোয়িং অন ইন ডায়ালগ? অ্যাবসলিউটলি, অবশ্যই হচ্ছে। ট্রাম্প সাহেব যেটা গতকালও বলেছেন যে আমরা আঘাত হানবো, কিন্তু ইরান কথা বলতে চায়। উনি কিন্তু রেখে দিচ্ছেন, একটা ফাঁক রেখে দিচ্ছেন যে যদি কথা বলতে যাও তোমরা, আমরা কথা বলবো, কিন্তু আমরা আগাবো না।
আমরা তোমাকে আঘাত করব, তোমাকে আঘাত করে বাধ্য করব টেবিলে আসতে। তার মানে কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে ইরানকে দুর্বল করে প্রতিপক্ষ হিসেবে টেবিলে আনা। শিওর কথা আমি একটু আগে বললাম যে ইরান, পাকিস্তান এবং কাতার তাদের মতো করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু যেহেতু ব্যাপারটা সামরিক একটা কন্টেস্টে পৌঁছে গেছে, জি। এই মুহূর্তে কেউই এক পাও এক চুলও জায়গা ছাড়তে রাজি বলে মনে হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে খেলার আসর শেষ হলো, বাট এটা নিয়ে পর্যালোচনা আরও অনেক হবে। কালকে আমরাও আমাদের অনুষ্ঠানে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।